আজকে আমরা দেখব বুলিয়ান অ্যালজেব্রা। তো বুলিয়ান অ্যালজেব্রা কিন্তু আমরা যে জেনারেল ম্যাথে পড়ে এসেছি অ্যালজেব্রা, তো জেনারেল অ্যালজেব্রার থেকে কিন্তু ম্যাথের অ্যালজেব্রার থেকে কিন্তু একটু আলাদা। তো বুলিয়ান অ্যালজেব্রায় শুধুমাত্র বুলিয়ান ডাটাগুলো নিয়েই কাজ হয়, অর্থাৎ বুলিয়ান ডাটা বলতে আমি বোঝাচ্ছি বাইনারি ডাটা, যেটা হলো 0 অথবা 1। তো বুলিয়ান অ্যালজেব্রায় 3টি মৌলিক ক্রিয়া রয়েছে। একটা হলো যৌতিক যোগের ক্রিয়া, সেটাকে বুলিয়ান যোগও বলা হয় বা লজিক্যাল অর অপারেশন বা বুলিয়াল অর অপারেশনও বলা হয়। আরেকটি রয়েছে যৌতিক গুণের ক্রিয়া, বা সেটাকে বুলিয়ান গুণও বলা হয় বা লজিক্যাল অ্যান্ড অথবা বুলিয়ান অ্যান্ড অপারেশনও বলা হয়। আরেকটা হলো যৌতিক পূরকের ক্রিয়া, বা বুলিয়ান নটও বলা হয়, লজিক্যাল নট বলা হয়, বুলিয়ান নট বলা হয়। ঠিক আছে, তো আমরা প্রথমে দেখি বুলিয়ান অর অপারেশন বা লজিক্যাল অর অপারেশন। এখানে কি হচ্ছে, দুইটা করে বিট আছে, দুটো করে বিট বুলিয়ান অর, আর এটা হলো বুলিয়ান অরের চিহ্ন যোগের মতো, এবং কাজটাও অনেকটা যোগের মতোই। তো 0 0 বুলিয়ান অর করলে হবে 0, 1 0 বুলিয়ান অর করলে হবে 1, 1 0 বুলিয়ান অর করলেও হবে 1, 1 1 বুলিয়ান অর করলে হবে 1। বুলিয়ান অর অপারেশন একাধিক বিটের মধ্যে সম্পূর্ণ করা যায়, কিন্তু ফলাফল বা রেজাল্ট সবসময় এক বিটেই পাবো। যেমন এখানে দেখো 1 এবং 1 দুটো বিট বুলিয়ান অর অপারেশন হয়ে আউটপুট পাচ্ছি আমরা হলো 1, অর্থাৎ বুলিয়ান অর বা অ্যান্ড বা নট সবগুলোর ক্ষেত্রে আমার মনে রাখতে হবে যে ফলাফল বা রেজাল্ট সবসময় এক বিটে বের হবে। তো বুলিয়ান অরের ক্ষেত্রে আমরা বলতে পারি আসলে যদি যে কোনো একটি বিট যদি 1 হয়, অর্থাৎ এই যে এগুলোর ক্ষেত্রে যদি যে কোনো একটা বিট 1 হয়, তাহলে আমার পুরো রেজাল্টটা হবে বুলিয়ান অরের ক্ষেত্রে রেজাল্টটা বের হবে হলো 1। আর তখনই আউটপুট শুধু বা ফলাফল 0 হবে যদি সবগুলা বিটই 0 হয় অরের ক্ষেত্রে। আর লজিক্যাল বা বুলিয়ান অ্যান্ড অপারেশনের ক্ষেত্রে যে কোনো একটি বিট যদি 0 হয়, তাহলেই তার ফলাফল বা রেজাল্ট হবে হলো 0। যেমন এই যে এই দুইটার মধ্যে দুইটাই 0, এই জন্য রেজাল্ট 0। এই দুইটার মধ্যে যে এইটা 0, এর জন্য রেজাল্ট 0। এই দুইটার মধ্যে এইটা 0, এর জন্য রেজাল্ট 0। শুধুমাত্র তখনই 1 হবে রেজাল্ট যদি সবগুলো বিটই 1 হয়, যেমন এখানে 1 এবং 1। আর লজিক্যাল অ্যান্ডের প্রতীকটি হলো এই যেরকম ডটের মতো। তো এবার আসো বুলিয়ান নট বা লজিক্যাল নট। নট অপারেশন কিছুই না, শুধু 0 থাকলে 0কে নট করলে নটের সাইন, এই যে এইটা হলো নটের সাইন, 0কে নট করলে 1 হবে আর 1কে নট করলে 0 হয়ে যাবে। এবার আসি বুলিয়ান চলক ও ধ্রুবক। বুলিয়ান ধ্রুবক বা কনস্ট্যান্ট হলো যার মান সময়ের সাথে পরিবর্তনশীল নয়, অর্থাৎ যে একটা ফিক্সড ভ্যালুই সবসময় বা ফিক্সড মান সবসময় বহন করবে, সে হলো বুলিয়ান ধ্রুবক। আর বুলিয়ান চলক যার মান সময়ের সাথে সাথে পরিবর্তন হতে পারে, তাকে আমরা বলি বুলিয়ান চলক। তো 0 আর 1 হচ্ছে বুলিয়ান ধ্রুবক। আর এখানে যেমন বুলিয়ান চলক এ একটা বুলিয়ান চলক, এবং এর মান কি কি হতে পারে, যেহেতু আমরা বুলিয়ান বলতেছি, বুলিয়ান চলকে আমরা জানি এর মান নয় 0 হবে, নয় 1 হবে, যে কোনো একটা হবে। বৈদ্যুতিক সার্কিট এবং সংযোগ তারের ইনপুট ও আউটপুট লজিক অবস্থান নির্দেশের জন্য বুলিয়ান ধ্রুবক বা চলক ব্যবহার করা হয়। এবার আসো বুলিয়ান উপপাদ্য। বুলিয়ান উপপাদ্যের বেশ কিছু থিওরেম রয়েছে। প্রথমে এই 8টা দেখো, এই 8টাকে বলা হলো মৌলিক উপপাদ্য। এখানে কি বলা হচ্ছে, a প্লাস 0 বা a লজিক্যাল অর 0 ইকুয়াল টু a। আবার a লজিক্যাল অর 1 ইকুয়াল টু হচ্ছে 1। a লজিক্যাল অর a ইকুয়াল টু হবে a লজিক্যাল অর a নট ইকুয়াল টু হবে 1। ঠিক তেমনি গুণের ক্ষেত্রে a লজিক্যাল অ্যান্ড 0 ইকুয়াল টু হবে 0। a লজিক্যাল
অ্যান্ড আর 1 মিলে হয়ে যাবে হলো এ। এরপরে এ লজিক্যাল অ্যান্ড এ ইকুয়াল টু হবে এ লজিক্যাল অ্যান্ড এ নট ইকুয়াল টু হবে 0। এই 8টা মৌলিক উপপাদ্য। মৌলিক উপপাদ্যগুলো মনে রাখার উপায় হলো দেখবা সবসময় একটা ভেরিয়েবল থাকবে, একটা ভেরিয়েবল থাকলে আমরা বলতে পারবো সেটা হলো বা বোঝার উপায় হলো সেগুলো হলো মৌলিক উপপাদ্য। তো এখানে যেমন 8টার মধ্যেই এই 8টার মধ্যেই আমার একটা ভেরিয়েবলে আছে সেটা হলো এ। এরপরে দেখো বিনিময় উপপাদ্য বা কমিউটেটিভ থিওরাম। এটা কি হয়, বিনিময়ে জাস্ট জায়গা অদল বদল হয়ে যায়, অর্থাৎ এ অর বি লিখাও যা, বি অর এ লিখাও তা। ঠিক তেমনি আবার এ অ্যান্ড বি লিখাও যা, বি অ্যান্ড এ লিখাও একই জিনিস। এরপর আসো অনুষঙ্গ থিওরাম বা অ্যাসোসিয়েটিভ থিওরাম। তো অ্যাসোসিয়েটিভ থিওরামে কি হয়, যেমন এ অর বি অর সি। এখানে দেখো বি অর সি এর কাজ আগে হবে যেহেতু ব্যাগের মধ্যে আছে, তারপরে এর সাথে ওই রেজাল্টটা আবার এর সাথে অর হবে। তো এটাকে আমরা চাইলে এভাবেও লিখতে পারি, এ অর বি দিয়ে দিতে পারি সি এর সাথে অর হবে, অথবা চাইলে এরকমও দিতে পারি যে আগে এ অর সি এরপরে বি, এরকমও দেওয়া যায়। ঠিক আছে, এটা সবই অনুষঙ্গ উপপাদ্যর মধ্যে পড়ে। ঠিক তেমনি এ অ্যান্ড বি অ্যান্ড সি, তাহলে বি অ্যান্ড সি এর কাজ আগে হবে, বি অ্যান্ড সি এর কাজ আগে হবে, তারপরে তার সাথে তার রেজাল্টটা আবার এর সাথে অ্যান্ড হবে। ঠিক তেমনি এইখানে এই জিনিসটাকে আমরা চাইলে এভাবেও লিখতে পারি যে আগে বি এর সাথে সি এর অ্যান্ড না হয়ে আগে এর সাথে বি এর অ্যান্ড হোক, তারপরে অ্যান্ড হবে সি এর সাথে। দুইটা জিনিস একই। চাইলে আমরা এবার এটাকে এভাবেও লিখতে পারি, আগে এর সাথে সি এর হোক, তারপরে হলো বি। ঠিক আছে, এটাও অনুষঙ্গ উপপাদ্যের মধ্যেই পড়ে। এরপর আসো দ্বৈত পরিপূরক। দ্বৈত পরিপূরকে কি হয়, উপরে ডাবল কমপ্লিমেন্ট, মানে দুইটা নট থাকবে। এই যেখানে দেখো একটা নট, এই আরেকটা নট, দুইটা নট। তো দুইটা নট থাকা মানে হলো ঘুরে ফিরে আবার ওই ভেরিয়েবলটাই চলে আসবে। এবার দেখো বিভাজন উপপাদ্য, এ বি প্লাস এ অ্যান্ড বি অর সি। তাহলে এ অ্যান্ড বি হবে, তারপরে অর দিব অর, তারপরে এ অ্যান্ড সি, এই এ অ্যান্ড সি। পরেরটার ক্ষেত্রে যদি দেখো এ অর বিসি, এটাকে চাইলে আমরা এভাবে লিখতে পারি এ অর বিসি, তারপরে মাঝখানের এই অ্যান্ড, এই জন্য অ্যান্ড, এরপরে আবার এ অর সি, এই এ অর সি। এরপরে এ অর এ নট বি, এটাকে আমরা লিখতে পারি এ অর বি। আবার এ এক্সর বি ইকুয়াল টু লেখা যায় এ বার অ্যান্ড বি অর এ অ্যান্ড বি নট। এইটা হবে এ এক্স নর, এ এক্স নর বি, এটাকে আমরা ইকুয়াল টু লিখতে পারি এ অ্যান্ড বি অর এ নট অ্যান্ড বি নট। এরপরে সংক্ষিপ্ত শোষণ সূত্র, এগুলো একটু দেখে নিও, সহায়ক সূত্র, এগুলো জাস্ট এক নজর দেখে নিও। যদি কোনো সময় কোনো একটা মৌলিক, এই যে 8টার মধ্যে, এই 8টা মৌলিক উপপাদ্যর মধ্যে যদি বলা হয় যে কোনো একটি প্রমাণ করে দেখাও, যেমন উদাহরণ যদি আমি বলি, আমরা জানি এটা একটা মৌলিক উপপাদ্য, এবং মৌলিক উপপাদ্যগুলোকে যদি এভাবে প্রমাণ করতে বলে বা দেখাতে বলে, সেক্ষেত্রে আমরা করব কি, প্রথমে আমরা জানি এ একটা কি ভেরিয়েবল, এবং যেহেতু বুলিয়ান ভেরিয়েবল, তো সেক্ষেত্রে বুলিয়ান ভেরিয়েবলের মান নয় হবে 1, নয় হবে 0। তো আমরা প্রথমে ধরি এর মান একবার 0 ধরবো, একবার 1 ধরবো। প্রথমে একবার এর মান ধরলাম 0, তাহলে এই যে লেফট হ্যান্ড সাইডে যা আছে সেটা আমরা যদি লিখি এ প্লাস এ নট আছে, তাহলে এ কত, যেহেতু 0 ধরছি তাহলে এখানে হবে 0, পরেরটা হবে 0 নট, এবং 0 নটকে আমরা কী হবে, 0 নট মানে হলো 1, আর 0 প্লাস বা 0 অর 1 এটা মিলে কী হয়ে যাবে, আমরা রেজাল্ট জানি, রেজাল্ট হয়ে যাবে 1। কারণ কি, কারণ আমরা জানি যে অর অপারেশনে যে কোনো একটা ইনপুট 1 হলেই, বা অর অপারেশনে যে কোনো একটা বিট 1 হলেই ফলাফল বা রেজাল্ট হয়ে যাবে বা আউটপুট হবে
1, ঠিক আছে। তার মানে এই যে আমাদের রাইট হ্যান্ড সাইডের সাথে মিলে গেল, তাহলে আমরা এখানে লিখব ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। আবার ধরি ইকুয়াল টু, এবার ধরবো 1, তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু আমার a প্লাস a নট, এটাকে লেখা যাবে। তাহলে এর জায়গায় আমরা এবার লিখবো 1, তাহলে এটা 1, এটা হলো 0। যেহেতু অর অপারেশনে যে কোনো একটা বিট 1 হলে আমরা জানি রেজাল্ট হয়ে যাবে 1। তাহলে যে রাইট হ্যান্ড সাইডের সাথে মিলে গেছে, তাহলে লিখব ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা পরে লিখে দেবো অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড দিয়ে দিব হলো প্রুফড। এই হলো আমাদের। তো মৌলিক উপপাদ্যগুলোর এই 8টার মধ্যে যে কোনোটারই যদি বলে এভাবে প্রমাণ করে দেখাও, তাহলে আমরা এইভাবে প্রমাণ করে দেখাবো। এবার আসো সত্যক সারণী। তো সত্যক সারণী আসলে কি? লজিক ফাংশনের সম্ভাব্য সকল ইনপুট এবং আউটপুটকে একটি সারণীতে প্রকাশ করা যায়। এই সারণীকেই বলা হচ্ছে সত্যক সারণী। তো সত্যক সারণী ধরা যাক এখানে y ইকুয়াল টু এফ এ কমা বি, এটা একটা ফাংশন, একটি চলক লজিক্যাল ফাংশন। তো এই লজিক ফাংশনে এ কমা বি চলকগুলোর প্রত্যেকটির মান 0 অথবা কি 1 হতে পারে। তাহলে ট্রুথ টেবিল আঁকার আগে আমাদেরকে লক্ষ্য করতে হবে যে ফাংশনের বা সমীকরণের কয়টা ভেরিয়েবল আছে। যে কয়টা ভেরিয়েবল আছে সেই কয়টা ভেরিয়েবল আগে আমরা লিখে নেব। এরপরে ফাংশনটি বের করার জন্য যদি আরও এক্সট্রা কিছু লাগে সেগুলো আমরা লিখে তারপরে ফাইনালি আমাদের ফাংশন বা সমীকরণটির ফাইনাল মানটা এখানে আমাদের বের করতে হবে। তো আমরা একটা উদাহরণ দেখব, উদাহরণ দেখলে আরও সোজা হয়ে যাবে। তাহলে আমাদের এই সমীকরণ বা এই ফাংশনটিকে ট্রুথ টেবিল বা সত্য সারণীর সাহায্যে প্রমাণ করতে বলা হয়েছে। তাহলে আমার প্রথমেই খেয়াল করতে হবে যে এখানে কয়টা ভেরিয়েবল আছে। এখানে 2টা ভেরিয়েবল আছে, একটা হলো এ, একটা হলো ভি। তাহলে আমি প্রথম একটা কলাম দিব এর জন্য, পরেরটা দিব বি এর জন্য। তাহলে এই এ, এই বি। এরপর দেখতেছি আমাদের কাজে লাগবে এ নট, বি নট নাই যেহেতু, তাহলে এ নট লাগবে, এর জন্য আমরা নিলাম এবার এ নট। এবার এই দেখো পুরো বড় বড় অংশগুলোকে, এই পুরোটাকে 2 ভাগে ভাগ যদি করি তাহলে এ বি আর এ নট কি আছে, অরে আছে। তাহলে আমার এখন আরও দরকার এ বি। তাহলে আমার এখন পেয়ে যাবো আমি এ নট অর এ বি। এরপর এদিকে আছে এ নট অর বি। এবং এই ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে কয়টা রো হবে, যতগুলো ভেরিয়েবল আছে 2 টু দি পাওয়ার ততগুলো ভেরিয়েবল, অর্থাৎ এখানে এনটা হচ্ছে ভেরিয়েবলের সংখ্যা। এবং যেহেতু এখানে এ বি 2টা ভেরিয়েবল আছে, তার মানে আমাদের রো হবে 2 টু দি পাওয়ার 2, অর্থাৎ 4টা বা 4 ধরনের কম্বিনেশন আসলে বের হবে। আর এর জন্য আমরা প্রথমে কি করব, 0 থেকে আমরা কীভাবে মান বসাবো, প্রথমে বি এর জন্য বি এর থেকে শুরু করব 0 1 0 1, এরপরেরটাতে বাম দিকে দিব 0 0 1 1। এখন এ নটের জন্য আমার খেয়াল করতে হবে এই এ এর দিকে, এ যা আছে এ নটে হয়ে যাবে তার উল্টাটা। তাহলে এ এখানে আছে 0, এখানে যাবে 1, এখানে আছে 0, এখানে যাবে 1, এখানে 1 আছে, এখানে 0, এখানে 1 আছে, এখানে 0। ঠিক এ বি এর জন্য কার কার দরকার, এই এ আর এই বি, এই দুটা কলাম দরকার। তাহলে এ 0 0 এন্ড হয়ে যাবে হলো আমার 0 0 1 এন্ড হয়ে যাবে 0 1 0 এন্ড হয়ে যাবে 0 1 1 এন্ড হয়ে যাবে 1। এরপরে এ নট অর এ ভি, এই জন্য আমাদের দেখতে হবে এ নট আর এ ভির দিকে তাকাতে হবে। তাহলে এবং এই দুটার মধ্যে কী হবে, অর অপারেশন হবে। তাহলে 1 0 হবে 1 1 0 হবে 1 0 0 হবে 0 0 1 হবে 1। এবার এ নট আর বি এর জন্য আমার এই যে এই এ নট আর এই বি এই দুটার দিকে তাকাতে হবে, অর্থাৎ 0 0 কী হবে, অর হবে। তাহলে হবে
এ নট আর হলো এই যে বি, তাহলে আমার এ নট বি এই 0 আর হলো 1, 0 1 হয়ে যাবে, অর হয়ে 1 1 1 অর হয়ে যাবে হলো 1, এই 0 0 অর হয়ে যাবে 0, 1 0 অর হয়ে যাবে হলো 1। অর্থাৎ আমরা দেখো এই অংশ আর এই অংশ 0 0 ইনপুটের জন্য আমাদের আউটপুট দুটাই সেম হচ্ছে, আবার 1 0 জন্য দুইটা আউটপুটই এই দুটার সেম হচ্ছে, আবার 1 0 জন্য এই দুটার আউটপুট সেম হচ্ছে, আবার 1 1 জন্য এই দুটার আউটপুট সেম হচ্ছে। অর্থাৎ এভাবে আমরা প্রমাণ হয়ে গেল। এবার দেখো এখানে তিনটা ভেরিয়েবল আছে, একটা এ বি আর হলো সি, আর তাহলে টোটাল ভেরিয়েবল আমার এখানে হলো তিনটা, এর জন্য এ এর জন্য একটা, বি এর জন্য একটা, সি এর জন্য একটা, এ বি সি। এরপর এখানে দেখো এ নট বি নট সি নট আছে, তাহলে আমরা এখানে লিখব এ নট বি নট সি নট। এরপরে আমরা দেখতে পারতেছি এ অর ভি অর সি আছে, তাহলে আমরা এখানে লিখব এ অর ভি অর সি, এবং এটার পুরোটার উপর আবার নট আছে, তাহলে এই নট। আবার এদিকে দুঃখিত, এদিকে হবে এ নট অ্যান্ড বি নট অ্যান্ড সি নট। এবার দেখো এবার কয় ধরনের কম্বিনেশন বা কয়টা রো হবে, 2 টু দি পাওয়ার, যেহেতু ভ্যারিয়েবল সংখ্যা 3 তাহলে 2 টু দি পাওয়ার 3 অর্থাৎ 8টা রো হবে, এর জন্য আমরা 8টা ঘর তৈরি করে নেব। তাহলে এখন আমরা ফিল আপ করবো কীভাবে, এই যে সি এর থেকে শুরু করবো, সি 0 1 0 1 0 1 0 1, পরেরটাতে ডাবল করে যাবো, মানে 0 0 1 1 0 0 1 1, এর পরেরটাতে চারটা করে যাবো, 0 0 0 0 1 1 1 1। এদিকে যদি আরেকটা ভেরিয়েবল থাকতো, অর্থাৎ 4 ভেরিয়েবলের হলে, তখন আমরা এই পাশেরটা কি লিখতাম, 8টা 0 8টা 1 এভাবে আরও দিতাম। ওকে, এখন এ নটের জন্য আমরা কি খেয়াল করব, এর দিকে খেয়াল করব, তাহলে 0 আছে যেগুলো সেগুলো হয়ে যাবে 1, 1 আছে যেগুলো সেগুলো হয়ে যাবে 0। বি নোটের ক্ষেত্রেও 1 1 0 0 1 1 0 0, এটা হবে সি নোট হবে, সি নোটের ক্ষেত্রে হবে 1 0 1 0 1 0 1 0। এবার এ অর ভি অর সি, অর্থাৎ এই যে এ ভি সি, এই তিনটা দিয়ে যদি লক্ষ্য করো, তাহলে এ 0 0 0, আমরা জানি অর অপারেশনে যে কোনো একটা 1 হলেই 1 হয়ে যেত, এখানে তিনটা 0 যেহেতু তাহলে 0 হয়ে যাবে, আর পরেরটা হবে 1, পরেরটা হবে 1 1, পরেরটা হবে 1 1, পরেরটা হবে 1 এবং পরেরটা হবে 1। এবার যেহেতু এইটা নট হয়েছে, তার মানে কি এইটার খালি নট করলেই হবে, তাহলে হবে 0 বদলে 1 0 0 0 0 0 0 0। এরপরে আসো এ নট বি নট সি নট তিনটার এন্ড, অর্থাৎ এই তিনটার এন্ড, তাহলে 1 1 1 এন্ড করে দিলে হবে আমাদের 1। এবার 1 0 1, আমরা জানি এন্ডে যে কোনো একটা 0 হলেই, যে কোনো একটা বিট 0 হলেই ফলাফল বা রেজাল্ট হয়ে যাবে 0, তাহলে এখানে হবে 0, পরেরটার জন্য 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 0। তাহলে দেখো এই যে লেফট হ্যান্ড সাইড মানে এই যে এইটা, আর রাইট হ্যান্ড সাইড এইটা সমান সমান ভ্যালু আসতেছে, তাহলে এটাই আমার হলো সত্য। এবার আমরা দেখব ডি মর্গানস ল উপপাদ্য। তো n সংখ্যক বুলিয়ান চলকের জন্য ডি মর্গানস ল এর উপপাদ্য নিম্নরূপ হচ্ছে, অর্থাৎ যদি ভেরিয়েবলগুলোর মধ্যে অর এবং উপরে নট হয়, নট অপারেশন থাকে এইভাবে, তাহলে আমরা সেটাকে প্রত্যেকটা ভেরিয়েবলের মধ্যে আলাদা নট করে এবং সেগুলোকে এন্ডে রূপান্তর করে দিতে পারি। অর্থাৎ সাপোজ যদি আমি 2 ভেরিয়েবলের জন্য বা 3 ভেরিয়েবলের জন্যই যদি আমি ডি মর্গানস ল দেখতে চাই, তাহলে আমরা এটা কীভাবে লিখতে পারবো, এ নট অর হয়ে যাবে এন্ড বি নট অ্যান্ড সি নট। ঠিক তেমনি আবার এভাবেও লেখা যায়, এ অ্যান্ড ভি অ্যান্ড সি উপরে হোল নট, এটাকে আমরা লিখতে পারি এ নট অর বি নট অর সি নট। এটা হলো 3 ভেরিয়েবলের জন্য, কারণ কি 3টা ভেরিয়েবল আছে এখানে,
এ বি সি। আবার দুইটা ভেরিয়েবলের হইলে হয়তো এ প্লাস বি, তাহলে হলো দুইটা ভেরিয়েবল। এটার ক্ষেত্রে আমরা লিখতে পারতাম এ নট অ্যান্ড বি নট। ঠিক তেমনি এ অ্যান্ড বি, উপরে হোল নট থাকলে আমরা এটাকে লিখতে পারি এ নট অর বি নট। এই হলো আমাদের ডি মর্গানস লয়ের উপপাদ্য। তো এখানে দেখো সরল করার কথা বলা হয়েছে। তো সরল করার জন্য আমাদের আসলে ওই যে বিভিন্ন ধরনের উপপাদ্য শিখেছি, মৌলিক উপপাদ্য, অনুষঙ্গ, বিনিময়, ওই সব উপপাদ্য ইউজ করে এগুলোকে ছোট করতে হবে। এটাই হলো সরল। তো এটাকে আমাদের সরল করতে বলা হয়েছে। তাহলে আমরা আমাদের সূত্রগুলো, যেগুলো আমরা সূত্র দেখেছি, সূত্র ইউজ করে আমরা এটা সরল করব। তো প্রথমেই দেখো এখানে কি করা যায়, আমরা এই দুটো থেকে কিন্তু কমন নিতে পারি এ সি নটটাকে। তাহলে আমরা এটাকে নিয়ে নিই। তাহলে এ সি নট যদি কমন নিই, এখান থেকে পাবো হলো 1, আর এখান থেকে কমন নিলে পাবো হলো ভি নট। তাহলে আমরা এটা ভাবে লিখতে পারি। এরপরে এ নট প্লাস এ বি, এবং আমরা এখানে দেখতেছি 1 প্লাস ভি নট। তো বি নটটাকে তোমরা চাইলে ধরে নিতে পারো যে এ নামের একটা ভেরিয়েবল, যেটাই হচ্ছে আমাদের বি নট। আর এটা আসলে 1-এর সাথে কী হিসেবে আছে, অর হিসেবে আছে। তাহলে আমরা জানি আমরা জানি যে 1 প্লাস এ ইকুয়াল টু হয় 1। ঠিক আছে, কারণ অর অপারেশনে জানি যে কোনো একটা ইনপুট 1 হলেই বা যে কোনো একটা বিট 1 হলে আউটপুট হয়ে যাবে 1। তাহলে আমাদের পুরোটার জন্য আউটপুট হবে 1। তাহলে অ্যান্ড 1 যেহেতু অ্যান্ড হিসেবে হয়, সেটা এখন পড়ে থাকবে হলো এইটুকু, এ অ্যান্ড সি নট। এখন আমরা এই দুইটার থেকে এ কমন নিব, তাহলে পড়ে থাকবে বি অর সি নট। এবার দেখো এইটাকে চাইলে আমরা লিখতে পারি এ অর এ নট অর এ, আবার এখানকার এই এনটা এই জায়গায়, আবার এ নট অর বি অর সি নট। তাহলে এইখানে আমরা পাচ্ছি এ নট, এটার মানে হলো আমাদের 1 ইন্টু বা অ্যান্ড এদিকে পাচ্ছি হলো অর্থাৎ আমাদের ফাইনাল রেজাল্ট এ নট বি সি। এটাই আমাদের সরলীকৃত মান, সি নট হবে, এটাই আমাদের সরলীকৃত মান। তো এখানে আমরা সরল করার জন্য আমরা প্রথমে ডি মর্গানস ল উপপাদ্য প্রয়োগ করব। তাহলে এখানে আমাদের মুখ্য বিষয় হচ্ছে হলো এই অর, আর উপর হলো নট। ডি মর্গানস ল যদি আমরা প্রয়োগ করি, তাহলে আমরা এইভাবে লিখতে পারি এত অ্যান্ড ওয়াই নট এত। তো এরপরে আমাদের এক্স নটের মধ্যে থাকলো, আর এইদিকে আমরা আবার ডি মর্গানস ল প্রয়োগ করতে পারি, সেটা হলো ওয়াই ডাবল নট হবে, এবং যেহেতু অ্যান্ড আছে অর হয়ে যাবে, আর এইদিকে হয়ে যাবে হলো আবার হোল নট। এই এক্সের উপর নট টু ওয়াই হয়ে গেল খালি ওয়াই, যেহেতু ওয়াইয়ের উপর ডাবল কমপ্লিট কোঅর্ডিনেট আছে। আর এইখানে আমরা আবার সূত্র প্রয়োগ করবো ডি মর্গানস ল। তাহলে আমরা লিখতে পারবো জেড নট ইন্টু এক্স ডাবল নট। তাহলে এক্স নট ইন্টু অ্যান্ড ওয়াই অর জেড নট অ্যান্ড এক্স। তাহলে আমরা এইটার সাথে এইটার গুণ করতে পারি, এক্স নট ওয়াই প্লাস দিয়ে আবার এটার সাথে এটার গুণ করতে পারি,
এক্স নট জেড নট এক্স। এখন আমরা এই যে এক্স নট আর এক্স এই দুটোকে যদি পাশাপাশি লিখি তাহলে একটা সূত্রের মতো হয়ে যাবে। দিলাম জেড নট এক্স নট ইন্টু এক্স, এক্স নট ইন্টু এক্সের মান হয়ে যাবে কত? 0। আমরা উপপাদ্য থেকে জানি যে এ ইন্টু এ নট ইকুয়াল টু হয়ে যাবে 0। তাহলে আমাদের এই এক্স নট ইন্টু এক্স হয়ে যাবে 0। তার মানে পুরোটাই এই পুরো মানই হয়ে যাবে 0। তাহলে শুধু পড়ে থাকবে এক্স নট আর ওয়াই, এটাই আমাদের সরলীকৃত মান। তো এই সরলের ক্ষেত্রে আমরা প্রথমে কি করব, এইটা আর এইটাকে একসাথে নেব যাতে কমন নিতে সুবিধা হয়, এবং এইটা আর এইটাকে একসাথে নেব এবং কমন নিতে যেন সুবিধা হয়। তাহলে প্রথমে এইটা এবং এইটা নিলাম একসাথে, এরপরেরগুলো এই দুইটা একসাথে নিলাম। তাহলে দেখো এই দুইটার থেকে আমরা কমন নিতে পারি এ নট সি। তাহলে এখান থেকে কমন নিলে প্রথমটার জন্য পাবো পি, পরের পদের জন্য আসবে হলো 1। ঠিক তেমনি এইটার এটার থেকে যদি কমন নিতে পারবো আমরা এসি, তাহলে এখানে হবে আমাদের বি নট, এখানে হয়ে যাবে আমাদের বি। এবং আমরা জানি বি প্লাস 1 মানে হলো 1, ওই যে আমরা সূত্র পড়েছিলাম এ প্লাস 1 ইকুয়াল টু 1। এখানে এই মানে হলো এই বি, ঠিক আছে। অথবা আমরা এভাবে মনে রাখতে পারি যে যেহেতু অর অপারেশন চলতেছে এবং যে কোনো একটা বিট 1, তার মানে আমাদের পুরো রেজাল্ট হয়ে যাবে হলো বা ফলাফল হবে হলো 1। এরপরে আবার এই অর লিখলাম, এরপরে এসি, এবার বি প্লাস বি নট, ওই যে আমরা এ প্লাস এ নট প্লাস এ ইকুয়ালটা আমরা পড়েছিলাম 1। তাহলে এই ক্ষেত্রে আমাদের হবে বি প্লাস বি নট হয়ে যাবে 1 ইন্টু 1। তাহলে আমাদের পড়ে থাকলো এ নট সি প্লাস এ সি। এখন এখান থেকে আমি সি কমন নিতে পারি, তাহলে হবে এ নট প্লাস এ। আবার এ নট প্লাস এ মানে হলো আমি জানি 1, তাহলে ইকুয়াল টু সি। এটাই আমাদের সরলীকৃত